নতুন যে যুদ্ধটা এটা আমরা চিন্তাগ্রস্ত না, শুধু এটা আমরা আতঙ্কিত। কস্ট অফ ডুইং বিজনেস কীভাবে কমানো যায় আর ব্যবসাটা কত সহজ করা যায় সেইগুলা হুমকির মুখে পড়বে। আমরা একটা মাত্র এক্সপোর্ট প্রোডাক্টের উপর বেশি নির্ভরশীল। আমরা জানি যে কি শকটা আসবে, কোনো চাপের মুখে নতি স্বীকার করা যাবে না। নতুন করে আর একটা এসালম যদি তৈরি হয়, সেখানে ব্যবসায়ী গভর্নর হইলো না একজন সাংবাদিক গভর্নর হইলো বা একজন অর্থনৈতিক গভর্নর হইলো, কিচ্ছু আসে যায় না। যে পলিসিগুলো নেওয়া হবে সেটা যেন লং টার্ম পলিসি হয়। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। সমসাময়িক ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে এরই মধ্যে উদ্যোক্তাদের মধ্যে একটা দুশ্চিন্তা ভর করতে শুরু করেছে, কেননা জ্বালানি এবং আমদানি রপ্তানি কার্যক্রম যদি পরিবহনটা ব্যাহত হয় সার্বিকভাবে অর্থনীতিতে প্রভাব পড়বে। এছাড়া রপ্তানি আয়ও আমরা কিন্তু দেখছি যে টানা 8 মাস ধরে একটা নেতিবাচক প্রবণতা। এই বাস্তবতায় নতুন সরকার দায়িত্ব নিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক নতুন একজন গভর্নর পেয়েছেন, তাদের কাছ থেকে আসলে কি প্রত্যাশা ব্যবসায়ী সমাজের, এই আলোচনাগুলো করব আমরা। মাহমুদ হাসান খান বাবু, প্রেসিডেন্ট বিজিএমইএ, আমাদের আজকের অতিথি। আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সাম্প্রতিক ইস্যু দিয়ে শুরু করতে চাই। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যেহেতু তাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ আছে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি কেন্দ্রিক, আপনারা চিন্তিত কিনা? অবশ্যই আমরা চিন্তিত, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে ধাক্কা, এটা তো এখনও চলমান। এরপরে যে আন্তর্জাতিক যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো আছে সেটার জন্য আমরা ইম্প্যাক্টেড। ধরেন যে ইউএস ট্যারিফ, যেটা আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আমরা এটা দ্বারা হলো ইম্প্যাক্টেড হচ্ছি। সো নতুন করে এখন এই যে নতুন যে যুদ্ধটা, এটা আমরা চিন্তাগ্রস্ত না, শুধু এটা আমরা আতঙ্কিত। এই জন্য যে মূলত আমাদের এখন বাংলাদেশ হচ্ছে আমদানি নির্ভর জ্বালানির উপরে। আমাদের যে বিদ্যুৎ এবং যে গ্যাসের যে বিষয়টা আছে, সেটা একসময় তো আমাদের নিজস্ব গ্যাস ছিল, এটা তো এখন শেষের দিকে। তো সুতরাং মধ্যপ্রাচ্য থেকে যে জ্বালানি আসবে সেটা যদি ব্যাহত হয়, এটা একটা ইস্যু। তার আগের ইস্যু হচ্ছে দাম বেড়ে যাওয়া, যে এইটা হওয়ার পরেই তো দাম বেড়ে গেছে। তো আমরা জ্বালানির ক্ষেত্রে মোটামুটি একটা গত আমি বলবো প্রায় 2 বছর মতো প্রাইসটা একটা স্ট্যাবল অবস্থায় আছে। আর এলএনজির প্রাইস হলো আপনার ডিক্লাইনিং, ওটা আমাদের জন্য স্বস্তিদায়ক। তো সেই যে সুবিধাগুলো, সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত হওয়ার একটা তৈরি হয়েছে। তো সুতরাং এই যে প্রতিনিয়ত আমরা বলছি যে কস্ট অফ ডুইং বিজনেস কীভাবে কমানো যায় আর ব্যবসাটা কত সহজ করা যায়, সেইগুলা হুমকির মুখে পড়বে। সেই জন্যই আমরা চিন্তিত এবং আতঙ্কিত। সম্পূরকভাবে ওখানকার হরমুজ প্রণালী যেহেতু এখন বন্ধ, আমাদের আমদানি রপ্তানিরও একটা বড় কার্যক্রম ওই রাস্তা দিয়ে যায়। এক্ষেত্রে আমাদের এক্সপোর্টে কোনো টানাটানি বা টানাপোড়েনের শঙ্কা আছে কিনা? কিছুটা হবে, যেটা হলো লিড টাইম বাড়বে, সেটা হয়তো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এর আগেও যেমন হুতি বিদ্রোহীরা যখন বন্ধ করে দিয়েছিল, তখন হলো আমাদের যেটা হলো যে একটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা বাড়ে, আর একটা হচ্ছে আপনার লিড টাইম বেড়ে যায়। এইটাও একই জিনিস হবে। সো আমাদের আবার একটা বিষয় আছে যে আমরা মোস্ট অর্ডারগুলো আমরা এক্সপোর্ট করি অন টার্মস এফওবি। তো ফ্রেইট বা অন্যান্য বিষয়গুলো বাইরেই বহন করে, বাট দিনের শেষে প্রত্যেক বাইরে ল্যান্ডেড কস্ট হিসাব করে। তো এইটা অবশ্য সবাই এফেক্টেড হবে, শুধু বাংলাদেশ না। বাংলাদেশ, আপনার ইন্ডিয়া, পাকিস্তান, চায়না সবাই এফেক্টেড হবে। বাট সমস্যা হচ্ছে কি, সবার তো ধরেন সহন ক্ষমতা একরকম না। আর বাংলাদেশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম এই জন্য যে আমরা একটা মাত্র এক্সপোর্ট প্রোডাক্টের উপর বেশি নির্ভরশীল। তো এই জায়গাটা আমাদের জন্য মোর চ্যালেঞ্জিং। তো আমরা আশা করব যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা করি। আমরা একটু খাতভিত্তিক আলোচনায় আসি। 8 মাসের যেই রপ্তানি ডেটা আমরা দেখলাম, $32 বিলিয়ন নিচে আমাদের রপ্তানি আয়। অর্থাৎ আমি যদি 12 দিয়ে গুণ করি, $48 বিলিয়ন হওয়ার কোনো রকম একটা অঙ্ক হয়তো আমাদের সামনে আসবে বছর শেষে, কিন্তু আমাদের টার্গেট ছিল 55 বিলিয়ন। এতটা পিছিয়ে পড়লাম কেন আমরা? এই পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে একটা হলো ট্যারিফ, 2 নম্বর হচ্ছে এই যে ফ্যাসিস্ট রেজিম পরবর্তী সময়ে যে রং ডুইংগুলো ছিল, সেগুলো সবগুলো সারফেসে আসলো। সেই সারফেসে আসার অন্যতম প্রধান বিষয় হচ্ছে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট। কারণ এনপিএল এত বাড়লো, আর সাথে সাথে ইনফ্লেশন, তাতে করে আপনার ইন্টারেস্ট রেট বাড়লো। তো এই সব কারণে হচ্ছে কি, অনেকগুলা ফ্যাক্টরি কিন্তু বসে গেল। তারপর রাজনৈতিক কারণে অনেক ফ্যাক্টরি, আপনার চলমান ফ্যাক্টরি কাজ করতে পারে নাই, বন্ধ হয়ে গেছে। তো এইগুলা মিলে একটা ইম্প্যাক্ট আছে। আর ট্যারিফের কারণে হয়েছে কি, আপনার আমরা ট্যারিফের একটা মোটামুটি সহনীয় জায়গায় ছিলাম, কিন্তু আমাদের যারা মূল প্রতিদ্বন্দ্বী ভারত এবং চায়না, ওইখানে হলো ওরা অ্যাগ্রেসিভ প্রাইস দেওয়া শুরু করলো টু ইউরোপ।
তো ইউরোপের অর্ডার কিছু শিফট করলো। তো সব কিছু মিলে মূলত যেটা হলো যে আপনার ব্যবসা করার খরচ বৃদ্ধি পাওয়ার কারণে এবং রাজনৈতিক কারণে, ট্রাম্প ট্যারিফের কারণে, এই অনেকগুলো বিষয় একসাথে, তারপর জ্বালানি সমস্যার কারণে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ঠিক মতো কাজ করতে পারে নাই, পারছে না এখনও, এইসব মিলে সমন্বিত কারণেই হলো এটা হলো ডিক্লাইনিং। আর একটা বড় চ্যালেঞ্জ ছিল যে ইলেকশন কখন হবে, আদৌ হবে কি না, এইটাও বায়ারদের একটা কনসার্ন ছিল। এবং ইলেকশনটা হলে এটা কী হবে। সো এবং হিস্ট্রিক্যালি বায়াররা প্রতি 5 বছর পর পরই কিন্তু যখন বাংলাদেশে নির্বাচনের সময় আসে সেই সময় তারা ইচ্ছা করে কিছু অর্ডার কমিয়ে দেয়। সো সেই সবও কাজ করছে। আমরা আশা করছি যেহেতু একটা ভালো ইলেকশন হয়েছে, এই পরবর্তী সময় এখন একটা কনফিডেন্সটা বৃদ্ধি পাবে। কিন্তু যেই মুহূর্তে কনফিডেন্সের বিষয়টা আসছে সেই মুহূর্তে আবার এই যুদ্ধটা শুরু হলো। সো আমরা আশাবাদী যে হয়তো সামনের দিকে না, এই যে রফতানি আয় আমি যদি শুধু জুলাইটা বাদ দেই, আগস্ট থেকে টানা 7 মাস ধরে ডাউন, এটা তো আপনাদের জন্য ভালো খবর না। আপনারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন কিনা, কিভাবে? অবশ্যই নতুন সরকারকে ধন্যবাদ দেব এই জন্য যে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কিছু দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন ডিফার করার বিষয়টা একদম ভেরি নেক্সট ডে চিঠিটা দিয়ে দিয়েছে, কোনো এখন এখানে সময় ক্ষেপণ করে না। এটা একটা ভালো জিনিস। সরকার নতুন গভর্নর জয়েন করার পরে উনি যেটা আমি শুনছি যে উনি অন্যতম প্রধান পদক্ষেপ যে হলো লেন্ডিং কস্টটা উনি কমানোর চেষ্টা করবে, যেটা আমরা অনেকদিন ধরে বলছি যে ইন্টারেস্ট রেট হাই। সো প্লাস এখন জ্বালানি নিয়ে সরকার, আমি গতকাল দেখলাম যে দিনভর মিনিস্ট্রিতে মিটিং হয়েছে জ্বালানি সমস্যার সমাধান কীভাবে করা যায়। সো এইগুলো যদি ফোকাস করা যায়, এর সাথে যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো থাকে, আর যেহেতু একটা ভালো ইলেকশন হয়েছে এবং এই সরকারের মেয়াদ 5 বছর, সুতরাং বায়ারদের কনফিডেন্স বাড়ার কথা এবং আমরা আশা করছি সামনের দিকে ভালো হবে। বাট যারা পিছিয়ে পড়েছে তাদেরকে কিভাবে আবার টেনে তোলা যায় সেটা নিয়েও কাজ করতে হবে। হ্যাঁ, যেহেতু এলডিসি ইস্যুতে আপনি কথা বললেন, আমরা একটা আবেদন অলরেডি করেছি, আলোচনা শুরু হয়েছে, সিদ্ধান্ত হয়তো কিছুদিন লাগবে। অনেকেই কিন্তু এর বিপক্ষে আছেন, শুধু ব্যবসায়ী সমাজই দেখলাম যে এই পেছানোর পক্ষে বেশি জোরালো মতামত তাদের। যদি 3 বছর পেছানো হয়, এই 3 বছর যে আপনারা কাজে লাগাবেন এই নিশ্চয়তাটা কতটুকু? আগেও তো লম্বা সময় হাতে ছিল, কোনো কাজ কেন হয় নাই? কাজটা করতে হবে যৌথভাবে। ব্যবসায়ী সমাজ তার কনসার্ন জানিয়েছে এবং কী কী করতে হবে সেটার একটা গাইডলাইন বলেন, অ্যাডভাইস বলেন, অনুরোধ বলেন, এটা আমরা দিয়েছি। কাজ কিন্তু সরকারকে করতে হবে। সরকার যদি বেসরকারি খাতের কাছে কোনো ধরনের সাহায্য চায়, ইনভলভমেন্ট চায়, তা আমরা তো রেডি। তো এই 3 বছর যে বাড়তি সময়টা আমরা চাচ্ছি সেটা পেলে সবচেয়ে দ্রুততার সাথে যে কাজগুলো করতে হবে, যে বাইল্যাটারাল এগ্রিমেন্টগুলো, এফটিএ হইতে পারে, পিটিএ হইতে পারে, ইপিএ হইতে পারে, এই কাজ করার জন্যই সময়টা চাওয়া। তো আর ব্যবসায়ী সমাজ বলতে আমার যতদূর মনে করে 16টা ফেডারেশন মিলে আমরা যৌথভাবে আবেদন করি, এখানে কেউ বাইরে নাই। এখন কেউ দ্বিমত পোষণ করতেই পারে, সে ডিফারেন্স অফ ওপিনিয়ন, এটাতে তো আমরা কারো রাগ করার কিছু নাই, ভিন্নমত থাকতেই পারে। কিন্তু মেইন স্ট্রিমে আমরা যারা আছি, যারা অর্থনীতি নিয়ে কাজ করি, আমরা গবেষণা করি না, আমরা একদম গ্রাউন্ডে আছি। আমরা জানি যে কি শকটা আসবে, এই শকটা অ্যাবজর্ব করার জন্যই কিন্তু এই সময়টা লাগবে। নতুন সরকার প্রসঙ্গে একটু আসতে চাই, তার আগে নতুন গভর্নর ইস্যু। যেহেতু উনি বিজিএমইএ এর সাথে সম্পৃক্ত ছিলেন, স্বাভাবিকভাবেই বলবো যে আপনাদের কমিউনিটিরই মানুষ। উনি খুব বেশি কথা বলেননি এখনও সংবাদ মাধ্যমে, বাট আমরা যতটুকু যা শুনেছি যে উনি 2-3টে বিষয়ে কাজ করতে চান। পট পরিবর্তনের পর যেই রুগ্ন কারখানাগুলো বন্ধ হয়ে গেছে বা যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, তিনি সেগুলো চালু করতে আবার নীতি সহায়তা দিতে চান, একই সাথে ঋণের সুদ হারটা তিনি কমাতে চান। আগের গভর্নরের একটা বড় কনসার্ন ছিল যে যদি আমি সুদ হার কমাই আমার ইনফ্লেশনটা অনেক বেশি বেড়ে যাবে। এখন যদি গভর্নর এই দিকে হাঁটেন, আপনারা কি মনে করছেন, এটা কি ব্যবসা বান্ধব হবে নাকি অর্থনীতির জন্য আবার ধাক্কা নিয়ে আসবে? দেখেন, দুইটাই চ্যালেঞ্জিং। ধরেন ইনফ্লেশন যদি বেশি হয় তাহলে যাদের সীমিত আয়ের মানুষ, যারা ধরেন ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করে চলে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু বিষয়টা খুব চ্যালেঞ্জিং। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চান তাহলে এই 13-14-15% ইন্টারেস্টে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। তার বড় প্রমাণ হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ একদম হিস্ট্রিক্যালি সবচেয়ে নিচে। তো এইটাই তো একটা বড় ইন্ডিকেশন। যারা বুদ্ধিমান, যারা রিয়েলি ব্যবসা করতে চায়, ইন্ডাস্ট্রি করতে চায়, তারা কিন্তু এত হাই ইন্টারেস্টের লোন নিয়ে কোনো ইন্ডাস্ট্রি করবে না। আর যারা টাকা নিয়ে, যাদের মোটিভ থাকে দিব না বা দিতে হবে না, তারা নিবে। বাট ওই সংস্কৃতি থেকে তো আমরা বেরিয়ে আসতে চাচ্ছি, যেটা হলো লুটপাট,
যে একটা হচ্ছে খেলাপি ঋণ, একটা হলো লুটপাট করা। সো লুটপাট করার কারণেই কিন্তু আজকে এনপিএল এত হাই, আর এনপিএল হাই হওয়ার কারণেই কিন্তু আপনার ইন্টারেস্ট রেট হাই, সাথে আছে ইনফ্লেশন। সো ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মোটিভ বা থিঙ্কিং থাকবে। আগের গভর্নর যেটা করেছেন যে উনি ইনফ্লেশন কমানোর সাথে সাথে ইন্টারেস্ট রেট কমানোর চেষ্টা করছেন, কিছুটা উনি চেষ্টা করেছেন, হয়েছেও। সো বর্তমান গভর্নর ইন্টারেস্ট রেট কমাতে চান, এটা আমরা পজিটিভভাবে দেখতে চাই। আর ইনফ্লেশনটা কিন্তু খালি মাত্র এই ইন্টারেস্ট রেটের উপরেই কিন্তু নির্ভর করে না, এর আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। ধরেন বাংলাদেশ স্টিল ইম্পোর্ট বেস কান্ট্রি, এই কমোডিটি প্রাইস যদি ওয়ার্ল্ড ওয়াইড বাড়ে ওইটার ইম্প্যাক্ট কিন্তু এখানে হয়, সেখানে আপনার ইনফ্লেশন যাই থাকুক না কেন, তো সেটাও তো নির্ভর করবে ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইসের উপরে। তারপরে ধরেন আপনার করাপশন একটা বড় ইস্যু আছে। তারপরে আপনার করাপশনের সাথে সাথে আপনার এটি কাভার করার জন্য বিগত গভর্নমেন্ট যেটা করছিল, মানে ইচ্ছা মতো টাকা প্রিন্ট করা, তো সেই জায়গা থেকেও কিন্তু একটা জায়গায় যেয়ে থামতে হবে। সো আমি এটাকে সাধুবাদ জানাবো যে ইন্টারেস্ট রেট কমালে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে সবচেয়ে যেটা একটা রাষ্ট্রের প্রধান কাজ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, সেই জায়গাটায় আসবে। তো এইটার একটা চেন ইম্প্যাক্ট কিন্তু এদিকে কমলেও এই পাশে ধরেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে মানুষের কর্মসংস্থান তৈরি হলে এটা ভালো একটা পজিটিভ আমি বলবো। যে একজন ব্যবসায়ী গভর্নর হলেন, আপনারা কি আশা করেন এবং উনি ঠিকঠাক মতো নীতিগুলা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারবেন, এই আস্থা আপনাদের আছে কিনা? আমার আস্থা আছে, অবশ্যই আস্থা আছে। একজন ব্যবসায়ী, ওনার একটা বাই প্রফেশন, উনি ব্যবসা, উনি ইন্ডাস্ট্রি থাকতে পারে। আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থাকার কারণে হয়তো আওয়াজটা বেশি হচ্ছে কিনা আমি জানি না, তো এটা হইতেই পারে। তো এর আগেও তো অনেকেই গভর্নর ছিলেন যারা অর্থনীতিবিদ, শিক্ষক, ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফে চাকরি করছেন। তো একজন ব্যবসায়ী উনি এসছেন, উনি অন্তত ব্যবসা বা শিল্পের বেদনাটা ভালো বুঝেন। তো সেই অনুযায়ী যদি উনি সিদ্ধান্ত নেন, আর আমরা যেটা বলেছি, কোনো চাপের মুখে নথি স্বীকার করা যাবে না, লুটপাটকে এনকারেজ করা যাবে না। আমি আরও ক্যাটাগরিগুলি বলতে চাই যে নতুন করে আর একটা এসালম যদি তৈরি হয়, সেখানে ব্যবসায়ী গভর্নর হইলো না একজন সাংবাদিক গভর্নর হইলো বা একজন অর্থনৈতিক গভর্নর হইলো, কিচ্ছু আসে যায় না। এর আগের তো এমন গভর্নরকেও দেখা গেছে, মেরুদণ্ডবিহীন গভর্নর ছিলেন, ওনারা বাংলাদেশ ব্যাংকের বোর্ড মিটিং 5 স্টার হোটেলে হয়েছে। গেল 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে স্পেশালি আমরা দেখেছি কন্ট্রাকশনারি মনিটারি পলিসিটা একটু করা হয়েছে। এতে করে কি আসলে বিনিয়োগের উপরে নেতিবাচক প্রভাবটা বেশি পড়েছে কিনা? আমরা সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের একটা রিপোর্টেও এরকম একটা দেখেছি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিয়ে একটা কনসার্ন তারা জানিয়েছে। এই কন্ট্রাকশনে মনিটারি পলিসি না হইলো কেন? বিকজ অফ ইনফ্লেশন কন্ট্রোল করা, সো ওয়ান অফ দ্য রিজন, তাই না? তো এখন যদি ইনফ্লেশন আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো মানুষের জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়তে থাকবে। তো সেই জায়গাটা আমি মনে করি ঠিক ছিল, দরকারও ছিল। তা ওইটা একটা লেভেল পর্যন্ত আনার পরে এক জায়গায় যেয়ে থামতে। আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি কন্ট্রাকশন করতে থাকেন, তাহলে তো আর আপনার হলো বিনিয়োগ বাড়বে না। বাংলাদেশ ব্যাংক যে সেন্ট্রাল যে ইন্টারেস্ট রেট, যেটা পলিসি রেট 10% এটা যেটা আছে, ওখানে কমানোর চিন্তা করছেন, ওইটা কমলেই কিন্তু এখানে ইন্টারেস্ট রেট কমবে। আর এই যে ধরেন আমাদের যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলা, এই মুহূর্তে কমার্শিয়াল ব্যাঙ্কগুলা মূলত এখন সারভাইভ করতেছে গভর্নমেন্টকে টাকা লোন দিয়ে, তাই না? তো ওনাকে তো গভর্নমেন্টকে টাকা লোন দিয়ে তো না, ওনার তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে লোন দেওয়ার কথা, তো সেটা আমরা নিতে পারতেছি না বিকজ অফ ইটস হাই ইন্টারেস্ট রেট। সো এইটা এক সময়ের জন্য ঠিক ছিল কন্ট্রাকশন মনিটারি পলিসি। ফর দ্য টাইম বিং আমি মনে করি এখন একটু রিলিজ করা উচিত। নতুন সরকারের কাছে আপনারা বহুদিন ধরেই বা ব্যবসায়ী সমাজ যেই সরকারই আসুক না কেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা, এটি আপনাদের প্রধান দাবি থাকে। যেহেতু এই সরকারের সাথেও আপনার কম বেশি সম্পৃক্ততা আছে, সুতরাং এটি বাস্তবায়নে আপনি নিজেও কাজ করবেন, সেটা একটা প্রত্যাশা আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে, যেহেতু আমাদের জ্বালানির একটা বড় ক্রাইসিস আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও কন্ট্রোলে আসেনি, অন্যান্য অবকাঠামোর মানও আমাদের দুর্বল, কিভাবে আসলে ডেভেলপমেন্টটা হবে? দেখেন, বর্তমান মাননীয় অর্থমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই একটা কথা বিভিন্ন সেমিনারে বক্তব্য উনি বলতেন যে ডিরেগুলেশন। এই ডিরেগুলেশনটা ওনার খালি বক্তব্যের মধ্যে থাকলেই চলবে না, এটা বাস্তবায়ন করতে হবে। আর ইতিমধ্যে ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য যে মিটিং হয়েছে, মিটিংয়ের দিন থেকে উনি কাজ শুরু করছেন এবং আমাদেরকে বলছেন এই সপ্তাহের মধ্যেই যে কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস
কোন কোন জায়গায় খরচ কমাইতে হবে, কিভাবে কমাইতে হবে বলছে, খালি সমস্যা না সম্ভাব্য সমাধানগুলোও লিখে দিতে হবে। আমরা আজকে এতক্ষণ এই কাজই করছিলাম বিজিএমএতে। আর্ট হচ্ছে কোন কোন জায়গায় কাজ করলে ব্যবসা করাটা সহজ হবে। ব্যবসা করাটা বা শিল্প উৎপাদন করা যখন সহজ হয়ে যায় না, এটার সাথে রিলেটেড হলো আপনার হলো কস্ট অফ ডুইং বিজনেস। সহজ হয়ে গেলে কিন্তু কস্ট কমতে থাকবে। তো এই আমরা দিচ্ছি, আমি মনে করি উনি অন্য অ্যাসোসিয়েশন বা ফেডারেশন থেকেও নিচ্ছেন, নিয়ে কাজ করবেন। আর ইনফ্রাস্ট্রাকচার তো ওভারনাইট হবে না, কিন্তু ফোকাস করতে হবে কোন কোন জায়গায়। আমরা বলেছি যে যেহেতু ফর দ্য টাইম বিং, আমি আশা করব ফর দ্য টাইম বিং যে আমাদেরকে জ্বালানি ইম্পোর্ট করতে হবে, হুইচ ইজ এলএনজি। সেটা যদি আপনি রিগ্যাসিফিকেশন করতে চান তাহলে 3 নম্বর বা 4 নম্বর এফএসআরটা দরকার। সবাই খুব হলো পপুলার হলো কথাবার্তা বলতেছে যে আমরা কেন জ্বালানি নির্ভর থাকবো, নিজস্ব এক্সপ্লোরেশন। দেখেন, নিজস্ব এক্সপ্লোরেশন তো আজকে চাইলেই কালকে হবে না, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এক্সপ্লোরেশনের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, কোনো জায়গায় পাবেন, কোনো জায়গায় পাবেন না। তো সেই সময়টা তো আপনাকে এই জ্বালানিটা আমদানি করতে হবে। এখানে আমরা আরেকটা সাজেশন দিয়েছি, সেটা হচ্ছে এই জ্বালানি আমদানি থেকে ভোক্তা পর্যায়ে যাওয়ার পর্যন্ত বিভিন্ন টিয়ারে বিভিন্ন ট্যাক্স আছে, ইম্পোর্ট ট্যাক্স, ভ্যাট, এআইটি ইত্যাদিতে। আমরা মনে করি এটা থাকা উচিত না, কারণ এটা হলো একটা সিমিলার টু আমাদের ফুড, এমন একটা কমোডিটি যেটা হলো আর্জেন্ট। তো সেই জায়গায় ট্যারিফ বসে এটাকে এক্সপেন্সিভ করার কোনো মানে হয় না। সো আরেকটা হলো ধরেন ইনফ্রাস্ট্রাকচার, ঢাকা চিটাং রোড প্লাস চিটাং পোর্ট, এগুলা যদি সিরিয়াসলি কাজ করা হয় অবশ্যই এফিশিয়েন্ট করা সম্ভব। শেষ করব আমরা, এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি শুধু জ্বালানি না, মোটামুটিভাবে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য দুর্নীতি এবং আমলাতন্ত্রের যে জটিলতা সেটা কাটানোরও একটা মানে বড় ধরনের একটা প্রতিজ্ঞা আছে। এটা সহজ হবে বলে আপনি মনে করেন কিনা? এটা সহজ তখনই হবে সবাই যখন কাজ করবেন, এবং সবার আগে কাজ করতে হবে যিনি সরকার প্রধান। সরকার প্রধান ইতিমধ্যেই কিন্তু কাজ করা শুরু করছেন। উনি কিন্তু প্রতিদিন সচিবালয়ে যাচ্ছেন, শনিবারেও কাজ করছেন। সো উনি যদি কাজ করেন তাহলে দেখা যাবে কি অন্যরাও কাজ করতে উদ্বুদ্ধ হবেন, কাজ করতে বাধ্য হবেন। দুর্নীতি মুক্ত একটা সমাজ বা আমাদের অর্থনীতি তৈরি করতে হবে, খালি বললেই হবে না, এটার জন্য একটা মেজার নিতে হবে যে কি কি করলে আপনার এই দুর্নীতিগুলো কমবে। আপনি ক্যাশ টাকার ট্রানজাকশান কমে ফেলতে হবে, এবং এই ক্যাশলেস সোসাইটি যদি আপনি করতে পারেন না, তাহলে হবে কি আমি কি খরচ করছি সব কিন্তু ট্র্যাকিংয়ের মধ্যে আসবে। সুতরাং চাইলে আমার ইনকামের চেয়ে বেশি খরচ করলে কিন্তু আমি ওই ইয়েতে চলে আসবো। কিছু কিছু জায়গায় আপনার যে ক্যাশ ট্রানজাকশান টোটালি বন্ধই করে দিতে হবে, তাহলে আশা করা যায় যে দুর্নীতি বন্ধ তো হবে না, একটা সহনীয় পর্যায়ে চলে আসবে আশা করা যায়। 2026-27 অর্থ বছরের বাজেটের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনি কি কি আশা করেন, কি কি পরিবর্তন চান বাজেটে? পরিবর্তন যদি বলেন, 1 নম্বর সেটা হচ্ছে যে পলিসিগুলো নেওয়া হবে সেটা যেন লং টার্ম পলিসি হয়, প্রতি বছর যেন পলিসি পরিবর্তন না হয়। সরকার বা বাজেটে যে পলিসি দেওয়া হয় সেই পলিসির ভিত্তিতে আমি একটা উদ্যোগ নিলাম বা আপনি একটা উদ্যোগ নিলেন, 1 বছরের পরে এই পলিসিটা চেঞ্জ হয়ে গেলো, তাহলে আপনার এই উদ্যোগটা আর ফিজিবল থাকবে না। 2 নম্বর হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে, যে জ্বালানি সমস্যা, আমাদের যে হলো ব্যাংকের ইন্টারেস্ট রেট, ইনফ্রাস্ট্রাকচার, এইগুলো নিয়ে কাজ করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দুর্নীতি এক জিনিস, অপচয় এক জিনিস। আমি একটা কাজ করলাম, সেখানে কোনো দুর্নীতি করলাম না, কিন্তু বিকজ অফ মাই ইনএফিসিয়েন্সি অপচয় হলো। আমার দৃষ্টিতে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেখছি যে যেসব সরকারি সুযোগ সুবিধাগুলো জনগণের মধ্যে যায় তার একটা মানে অলমোস্ট 30-40% হলো অপচয় হয়। সেই অপচয়টা যদি বন্ধ করা যায় তাহলে বাজেটের সাইজ ছোট করেও কিন্তু এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা সম্ভব। আশা করি সরকার ওই দিকে ফোকাস দেবে। আমরাও সে প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতেছে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১ সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।